উপরে অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো, বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবক, সেবকের মতোই কাজ করার চেষ্টা করি। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে, যা ইচ্ছা বলে। ওই যে ঝিনুক নীরবে সব সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না, মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে বলছি, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরেও আমরা কোনো মামলা করি না, শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে, আপনারা জানেন প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরামে শিকার হয়েছে। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় জোটের রূপরেখা আছে, সেই সময় থেকে কোনো না কোনো ভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসের ট্রেনিং দেন, সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে? সম্ভব তো সম্ভব না। এটা ইনকোর্স ইনক্রিমেন্টাল সংস্কার হতে হয়। তো আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন, আমি এটা দেখেছি, আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমার মনে হচ্ছে অনেক কিছু একবারে চাই। আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়। ধন্যবাদ সবাইকে। কোনো মানে এক্সেস করে রাখতে ছিল যে ফারজানা রূপের মেয়েদেরকে জামিন দিতে বাধা, মানে তাদেরকে তো আপনারা অনেকদিন ধরে দেখেছেন। আমার যখন পার্সোনাল কনফারেন্স হবে, আমি আমার যখন করেছিলাম, আমার যখন প্রেসার চিফকে করেছিলাম গত মে মাসে, আপনি তো শুনেছেন আপনার সঙ্গে কথা বলতে, আপনি তো আচ্ছা, আমি যখন আমার কেন আপনি তো উত্তর শুনছেন না, বারবার কথাই বলতেছেন যে বিচার না করে একটার পর একটা মামলা দিয়ে দুজন সাংবাদিককে আপনারা কে মামলা দিচ্ছে? মামলা যেই দিন, হ্যাঁ, উনি ভুক্তভোগী হয়ে মামলা দিবে, আপনারা তদন্ত করবেন, তদন্ত করে তাদের যেটুকু রোল আছে সেটুকু ডিফাইন করে তাদেরকে ভিতরে রাখতে হলে, তাদের যদি সেক্ষেত্রে যাবজ্জীবন হয় সেটা বিচারের প্রক্রিয়ার ভিতরে হবে। আপনারা সেটা না করে কেন তাদেরকে ভিতরে রেখেছেন উইদাউট জামিন? এটা একটু স্যার আপনাদের কাছে জানতে চাই। আপনি যেহেতু আইনের মানুষ এবং আপনি ওয়াটার বিশ্বাস করেন না, সেই জন্য আপনার কাছে জানতে চাই। আমার এই সমস্ত প্রশ্ন আপনি যখন মন্ত্রণালয় থেকে আমি প্রোগ্রাম করবো আসবেন বলবেন। তবে আজকে ছোট করে বলে রাখি, জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিন প্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এইগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। তারপরে আপনারা যদি বিচারককে জিজ্ঞেস করতে পারেন, বিচারককে জিজ্ঞেস করা যাবে না, আপনারা যদি পিপি অফিস বা অন্য কোনো ভাবে খবর নিতে পারেন, আপনারা কেস কভার করে দেখতে পারেন ওনারা কোন বিবেচনায়, মামলার গ্র্যাভিটি বিবেচনায়, বা এটা যারা জামিন পাবেন তারা একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কিনা, মামলার পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা, কি জিনিস বিবেচনায় নিয়েছেন, এটা আপনাকে কোনো মন্ত্রী বা কোনো অ্যাডভাইজার বলতে পারবে না। যদি যারা হস্তক্ষেপ করে তারা বলতে পারে।